বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু বর্তমানে করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারী চলছে, এই বৈশ্বিক মহামারীতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। যেহেতু প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম বন্ধ, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। উক্ত শ্রেণী কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা চালাচ্ছি যথাসময়ে সিলেবাস সমাপ্ত করার জন্য। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, আনন্দমোহন কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য অধ্যয়ন কোর্সের বিনিময় হার নির্ধারণ ও বিনিময় হারের উপর সরকারের প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। যে সমস্ত বিষয় এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে সে ফ্যাক্টরগুলো নিয়ে আমাদের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে সেই সমস্ত ফ্যাক্টরের কয়েকটি আলোচনা করেছি। আজকে যে ফ্যাক্টরটা আমাদের স্লাইডে আছে সেটা হলো রিলেটিভ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কিভাবে, ইন্টারেস্টটা কিভাবে বিনিময় হারটাকে প্রভাবিত করে, আমরা সেই বিষয়টা দেখব। রিলেটিভ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বলা হয়েছে changes in relative interest rates affect investment in foreign securities, which influence the demand for and supply of currencies and thus affects the equilibrium change rate. যে আমাদের ইন্টারেস্ট রেটের পরিবর্তন সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দেখা যায় কারেন্সির যে চাহিদা এবং সাপ্লাই আছে সেটাকে প্রভাবিত করে, এবং সেটা প্রভাবিত করার মাধ্যমে আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হয়, অর্থাৎ বিনিময় হারের যে গতি আছে সেটা চেঞ্জ হয়ে যায়। কারণ ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, ইন্টারেস্ট রেট চেঞ্জ মানে হলো বিভিন্ন সিকিউরিটি যে আমাদের রিটার্ন দেয়, সেই রিটার্নটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে কারেন্সির যে নতুন ডিমান্ড এবং সাপ্লাই তৈরি হবে চেঞ্জের ফলে, সেটা আমাদের এক্সচেঞ্জ রেটটাকে পরিবর্তন করে। Assume that আমরা এখানে উদাহরণ হিসেবে নিচ্ছি যে ইউএস and ব্রিটিশ ইন্টারেস্ট rates are initially equal, but then US interest rate rise while British rates remain constant. এখানে আমরা দুটো কান্ট্রিকে নিয়েছি, একটা ব্রিটিশ এবং ইউএসএ। দেখা গেল যে দুটো কান্ট্রিরই আমাদের ইন্টারেস্ট রেট সমান ছিল, একটা সময় ইন্টারেস্ট রেট সমান ছিল। এখন সমান থাকার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের ইউএস ইন্টারেস্ট রেটটা অ্যারাইজ করেছে। ইউএস ইন্টারেস্ট রেট যদি অ্যারাইজ করে
তাহলে কি এখানে কি ঘটনা ঘটবে? Then US investor will likely reduce their demand for pounds since US rates are now more attractive than British rates. এখানে যে বিষয়টা ঘটবে যে ইউএস ইনভেস্টরদের যে পাউন্ডের যে ডিমান্ডটা, ব্রিটিশ পাউন্ডের যে ডিমান্ড, সেটা রিডিউস করবে এবং যেহেতু ইউএসএ তারা অ্যাট্রাকটিভ রিটার্ন পাচ্ছে, সেহেতু তারা ইউএস এর যে রিটার্নটা, ইউএস এর যে ডলারের যে রিটার্ন, সেটা রাইজ করবে। আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখছি। চিত্রে আমাদের অরিজিনাল যে ব্রিটিশ পাউন্ডের যে সাপ্লাই কার্ভ রয়েছে এস, এবং অরিজিনাল ডিমান্ড হলো ডি। অরিজিনাল ডিমান্ড কার্ভ ডি। এখন দেখতে পাচ্ছি যে যদি আমেরিকাতে যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় অর্থাৎ রাইজ করে, আর ব্রিটেনে যদি অপরিবর্তিত থাকে, তাহলে ব্রিটিশ পাউন্ডের কি অবস্থা হবে? এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের যে ডিমান্ড কার্ভ সেটা নিচের দিকে চলে আসে। নিচের দিকে চলে আসে মানে হলো এর ডিমান্ড কমে গেছে। আর ডিমান্ড কমে যাওয়ার জন্য এবং সাপ্লাই কার্ভটা হলো নিচের দিকে চলে গেছে, দ্যাট মিনস এখানে সাপ্লাইটা বেড়ে গেছে। এখন আমাদের এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমরা যেহেতু জানি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে ফরেন কারেন্সির মূল্য নির্ধারিত হয়। এখানে দেখা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম রেটে, মানে অরিজিনাল যখন ছিল তখন সেটা ছিল 1.55 ব্রিটিশ পাউন্ড, সরি পার ডলার, $1.55 পার ব্রিটিশ পাউন্ড। কিন্তু পরবর্তীতে যখন ইন্টারেস্ট রেটটা ডিসইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট যখন চেঞ্জ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে এটা নতুন একটা পয়েন্টে চলে আসছে। এই যে নতুন পয়েন্টটা, সেটা হলো $1.5। অর্থাৎ এখানে ব্রিটিশ পাউন্ড প্রাইসটা কমে গেছে। এই চিত্রের ব্যাখ্যাটা আমরা এখানে নিচের দিকে করতেছি। নিচের স্লাইডে আমাদের চিত্রের ব্যাখ্যাটা আছে যে ইউএস রেটস will look more attractive US rates will look now more attractive to British investors with access cash. The supply of pounds for sale by British investors should increase as they establish more bank deposit in the United States. এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ইউএসএ একটা অ্যাট্রাকটিভ রিটার্ন দিচ্ছে, তাই দেখা যাচ্ছে যে ব্রিটিশ ইনভেস্টররা তাদের অ্যাক্সেস ক্যাশ, তারপরে দেখা যাচ্ছে যে the supply of pounds for sale by British investors should increase as they establish more bank deposit in the United States. In response to this inward shift in the demand for pounds, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিটিশ ইনভেস্টরদের কাছে যারা ইনভেস্টর রয়েছে তারা এখন আমেরিকাতে ইনভেস্ট করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হলো এই ক্ষেত্রে তারা তাদের কাছে যে পাউন্ড রয়েছে, সেই পাউন্ডের বিনিময়ে তারা যেহেতু ইউএস এর বিনিয়োগ, তারা ডলারে কনভার্ট করে যখন বিনিয়োগ করতে চাচ্ছে, তখন দেখা যাচ্ছে এখানে সাপ্লাই বেড়ে যাচ্ছে, ডিমান্ডটা এই ব্রিটিশ পাউন্ডের ডিমান্ডটা তখন কমে যাচ্ছে। ইন রেসপন্স টু দিস ইনওয়ার্ড শিফট ইন দ্য ডিমান্ড ফর পাউন্ডস, পাউন্ডসের যে এই যে ডিমান্ডটা কমে যাচ্ছে, এন্ড আউটওয়ার্ড শিফট অফ সাপ্লাই অফ পাউন্ডস, সাপ্লাই যে বেড়ে যাচ্ছে ফর দ্য সেল অফ the equilibrium exchange rate should decrease. তাহলে দেখা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে, যেহেতু সাপ্লাই ক্ষেত্রে ডিমান্ডের চেয়ে এখানে সাপ্লাইটা বেশি হয়ে গেছে, সুতরাং এখানে প্রাইসটা কিন্তু ফল করেছে। এবং এই প্রাইস ফল করার পিছনে উল্লেখযোগ্য কারণটা হলো যে ইন্টারেস্ট রেট এখানে চেঞ্জ হওয়ার জন্য সবাই হলো ইউএসএ তে ইনভেস্ট করতে চাচ্ছে। সেই জন্যই দেখা যাচ্ছে যে ইউএস ডলারটা শক্তিশালী হয়ে যাচ্ছে এবং পাউন্ড এখানে দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে রিলেটিভ ইন্টারেস্ট রেট চেঞ্জের ফলে এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হয়। নোমান সরকার, নোমান, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? রিলেটিভ ইন্টারেস্ট রেটের মাধ্যমে কিভাবে চেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ রেট?
আমরা এখন নেক্সট আরেক আছে সেই ফ্যাক্টরটা দেখব। সেই ফ্যাক্টর হলো রিলেটিভ ইনকাম লেভেলস। ইনকাম লেভেলের চেঞ্জের ফলে এটা কিরকম ভাবে পরিবর্তিত হয়। The third factor affecting exchange rates is relative income levels, because income can affect the amount of imports, demand. It can also affect change rate. ইনকাম যদি বেড়ে যায় তাহলে ইম্পোর্ট যে ডিমান্ডটা রয়েছে সেটাকে প্রভাবিত করে। ইম্পোর্ট যখন প্রভাবিত হয় তখন কিন্তু এক্সচেঞ্জ রেটটা প্রভাবিত হয়ে যায়। অর্থাৎ আমাদের যখন ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে আমাদের কনজাম্পশন বাড়বে। কনজাম্পশন যদি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমরা মোর কনজাম্পশনের জন্য কিছু গুডস এন্ড সার্ভিস আমাদের ফরেন কান্ট্রি থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, এবং সেই ইম্পোর্টের বিষয়টা তখন হলো দেখা যাচ্ছে যে ফরেন কারেন্সির ডিমান্ড এন্ড সাপ্লাইকে এফেক্ট করে। এবং এটা কিভাবে এক্সচেঞ্জ রেটটাকে পরিবর্তন করে সেটা আমরা এখন দেখব। Relative income levels. Assume that US income level rises substantially while the British income level remain unchanged. আমরা ধরে নিচ্ছি যে এখানে ব্রিটিশ ইনকাম লেভেলটা আনচেঞ্জড রয়েছে এবং ইউএস এর যে ইনকাম লেভেল সেটা হলো ব্যাপকভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন ইনকাম যদি পরিবর্তন হয় তাহলে কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ দিস সিনারিও অন, এই সিনারিওতে কি ঘটনা ঘটবে। The demand schedule for pounds এর demand scheduleটা কেমন হবে, the supply schedule of pounds for sale and the equilibrium exchange rate, এবং equilibrium exchange rate কেমন হবে। First, the demand schedule for pounds will shift outward. Demand schedule for pounds will shift outward. এই ডিমান্ড শিডিউলটা হলো ডিমান্ডটা বেড়ে যাবে, পাউন্ডের ডিমান্ডটা বেড়ে যাবে আউটওয়ার্ড, যেহেতু পাউন্ডের ডিমান্ডটা বেড়ে যাবে, রিফ্লেক্টিং দ্য ইনক্রিজ ইন ইউএস ইনকাম অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ইনক্রিজ ডিমান্ড ফর ব্রিটিশ গুডস। এবং ব্রিটিশ গুডস এর যে অনেক অনেক যে ডিমান্ড আছে সেই অনেক অ্যাটেন্ডেন্ট ইনক্রিজ, মানে অনেক বেশি বর্ধিষ্ণু ব্রিটিশ গুডস ডিমান্ডের জন্য এই ঘটনাটা ঘটবে, এবং এটারই প্রতিফলন এখানে হয়েছে। সেকেন্ড, দ্য সাপ্লাই শিডিউল অফ পাউন্ডস ফর সেল ইজ নট এক্সপেক্টেড টু চেঞ্জ। ধরা হয়েছে বা দ্বিতীয় যে ঘটনা ঘটছে এখানে, যে পাউন্ডের সাপ্লাই কি এখানে চেঞ্জ হচ্ছে না, পাউন্ডের সাপ্লাইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হ্যান্স দ্য ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট অফ দ্য পাউন্ড শুড রাইজ। এখন বিষয়টা হলো এরকম, যদি ইনকাম ইউএস এর বেড়ে যায়, যদি ব্রিটিশদের ইনকাম যদি না বাড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউজ কনজাম্পশনের জন্য ব্রিটিশ গুডস এর একটা ব্যাপক ডিমান্ড ইনক্রিজ করবে এবং ইম্পোর্ট হবে। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যে ব্রিটিশ পাউন্ডের যে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা আউটওয়ার্ড অর্থাৎ বেড়ে যাবে, বাট এর সাপ্লাই কিন্তু বাড়ছে না, এবং সাপ্লাই না বাড়ার ফলে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, এই চিত্রটা আমরা সেভাবে আমরা ডিজাইন করেছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে ডি হলো অরিজিনাল ডিমান্ড কার্ভ এবং এস হলো অরিজিনাল সাপ্লাই কার্ভ অফ পাউন্ড। এখন যদি আমেরিকার ইনকাম লেভেল বেড়ে যায়, ইনকাম লেভেল বেড়ে গেলে দেখা যাচ্ছে যে ডিমান্ড কার্ভটা হলো আউটওয়ার্ড শিফট, উপরের দিকে শিফট করেছে মানে ডিমান্ড বেড়ে গেছে ব্রিটিশ পাউন্ডের। এবং ডিমান্ড বাড়ার জন্য, যেহেতু সাপ্লাই বাড়েনি এবং ডিমান্ড বাড়ার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে প্রাইস যে লেভেলটা রয়েছে, প্রাইস লেভেলটা 1.5 থেকে এটা $1.6 চলে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের দামটা কিন্তু এখানে বেড়ে গেছে। এবং দামটা কিভাবে বাড়লো আমরা কিন্তু উপরের যে আলোচনা আছে সেই আলোচনা থেকে আমরা পড়েছি যে ইনকাম লেভেল বাড়ার জন্য যে হিউজ পরিমাণ ব্রিটিশ গুডস এর চাহিদা আমেরিকাতে তৈরি হয়েছে, সেই চাহিদা ভিত্তিতে দেখা যাচ্ছে যে প্রচুর ইম্পোর্ট করার জন্য ব্রিটিশ পাউন্ডের চাহিদা বেড়ে গেছে, এবং ব্রিটিশ পাউন্ডের চাহিদা বাড়ার জন্যই ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট করেছে এখানে। কিন্তু যেহেতু ব্রিটিশ পাউন্ডের সাপ্লাই বাড়েনি, তাই দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের মূল্য বেড়ে গেছে এখানে।
মূল্যটা আগে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল 1.55, সেটা ইনক্রিজ করে হয়েছে এখন 1.60। এইভাবে ইনকাম লেভেল চেঞ্জের জন্য আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় যে হার সেটা পরিবর্তিত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো ইন্টারেস্ট রেট, একটা হলো ইনকাম লেভেলস, এই দুটো বিষয় আলোচনা করেছি। আমরা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছি আমরা সবাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এই দুটো আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাচ্ছি এখন আমাদের পরের স্লাইডে। স্যার অন্য কেউ তো রেসপন্স করে না স্যার, ওরা কি সবাই মিউট করে রাখছে নাকি বোঝা যায় না স্যার। হ্যাঁ, আমার মনে হয় সবাই মিউট করে রেখেছে। আমি কিন্তু তোমাদের সবাই স্যার সবার উচিত রেসপন্স করা, তাহলে রেসপন্স স্যার করা। ব্যাপারটা বোঝা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, এই যে রিঙ্কুকে হ্যাঁ, দেখতে বুঝতে পাচ্ছি। পারছি। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো, আমি রেসপন্স করেন। আমার প্রশ্নে তোমরা রেসপন্স করবা। আর সবসময় কথা বলার প্রয়োজন নাই, আমি যা প্রশ্ন করবো সেটাই শুধু রেসপন্স করবো। ওকে? হ্যাঁ স্যার যখন বলবে তখন তারা রেসপন্স করিস না, তো স্যার বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হ্যাঁ, হইতেছে। আচ্ছা, ঠিক ওকে আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো গভর্নমেন্ট কন্ট্রোলস, যে সরকারি নিয়ন্ত্রণ। আমরা একটা বিষয় সবাই জানি যে একটা দেশের অর্থনীতিতে গভর্নমেন্ট হলো সবকিছুর কিং মেকার। এখানে গভর্নমেন্টের যে পলিসি এবং নীতি রয়েছে বা স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সকল কর্মকাণ্ড জনগণের কল্যাণে এবং বৈদেশিক যে পলিসি রয়েছে সেই পলিসি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দেখা যাচ্ছে যে সমুন্নত রেখেই সকল পলিসি বাস্তবায়িত হয়ে থাকে এবং বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। তো এই ক্ষেত্রে সরকারের সকল গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যবসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু রয়েছে বৈদেশিক বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় হারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা টোটাল ইকোনমিকে প্রভাবিত করে। তো এই বিনিময় হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। এখন a fourth factor affecting exchange rate is government controls. আমরা যে ফ্যাক্টরের ইকুয়েশনটা সেট করেছিলাম সেখানে আমাদের গভর্নমেন্ট কন্ট্রোল ছিল ফোর্থ ফ্যাক্টর। দি গভর্নমেন্ট অফ foreign countries can influence the equilibrium exchange rate in the following ways. বিভিন্নভাবে এটা একটা সরকার ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটটাকে চেঞ্জ করতে পারে। অ্যাট ফার্স্ট দেওয়া হয়েছে ইম্পোজিং ফরেন এক্সচেঞ্জ ব্যারিয়ার। ফরেন এক্সচেঞ্জ ব্যারিয়ারের মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ ব্যারিয়ারের মাধ্যমে এটা এক্সচেঞ্জ রেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় হলো ইম্পোজিং ফরেন ট্রেড ব্যারিয়ার, বৈদেশিক বাণিজ্যে বাধা সৃষ্টি করার মাধ্যমে এটা হতে পারে। ইন্টারভেনিং বাইং অ্যান্ড সেলিং কারেন্সিস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে তারা দেখা যাচ্ছে ফরেন কারেন্সি ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা করতে পারে। অ্যাফেক্টিং ম্যাক্রো ভেরিয়েবলস সাচ এজ ইনফ্লেশন, ইন্টারেস্ট রেটস অ্যান্ড ইনকাম লেভেলস। এইগুলো পরিবর্তন করার মাধ্যমে একটা গভর্নমেন্ট বৈদেশিক মুদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারে, চেঞ্জ করতে পারে। আমরা এই ক্ষেত্রে দেখবো যে ফার্স্ট যে ফ্যাক্টরটা লেখা আছে ইম্পোজিং এক্সচেঞ্জ ব্যারিয়ার, যে আমাদের যে মুদ্রার যে বিনিময় হারটা রয়েছে সেই বিনিময় হার সরকার হলো গভর্নমেন্ট ঠিক করে দিতে পারে, বা সেখানে কোনো একটা বাধা বা কোনো একটা দেখা যায় যে ডিস্টারবেন্স তৈরি করতে পারে, বা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিতে পারে। সেই স্ট্র্যাটেজি নিলে কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তন হয় বা প্রভাবিত হয়। দ্বিতীয়টা হচ্ছে যে ফরেন ট্রেড ব্যারিয়ার, আন্তর্জাতিক বাণিজ্যের যে ব্যারিয়ার রয়েছে সেটা করেও কিন্তু এই বাণিজ্য দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ রেটটাকে পরিবর্তন করতে পারে।
আর আরেকটা হলো ইন্টারভেনিং বাইং এন্ড সেলিং কারেন্সিস, যে আমাদের যে বৈদেশিক মুদ্রা আছে সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট মার্কেটে এর সাপ্লাই নিয়ন্ত্রণ করে বা এর ভলিউম নিয়ন্ত্রণ করে কিন্তু এর প্রাইসটা নির্ধারণ করতে পারে। দেখা যাচ্ছে যে ডিমান্ডের সাপেক্ষে যে সাপ্লাই, অর্থাৎ এটা ক্রয় বিক্রয়, এটা যদি গভর্নমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে যে সাপ্লাইকে কমানো বাড়ানোর মাধ্যমে এক্সচেঞ্জ রেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা জানি যে যাদের ডিমান্ড রয়েছে সেগুলোর যদি সাপ্লাই কমে যায়, ডিমান্ড বেশি আছে বাট দেখা যাচ্ছে সাপ্লাই কমে গেছে, তখন দেখা যাচ্ছে যে এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে। এইভাবে দেখা যাচ্ছে যে প্রাইসটা বা এক্সচেঞ্জ রেটটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। আর আরেকটা বিষয় হলো অ্যাফেক্টিং মাইক্রো ভ্যারিয়েবলস, যে আমাদের যে ম্যাক্রো লেভেলের যে ভ্যারিয়েবলস গুলো আছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে, যেমন ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট এন্ড ইনকাম লেভেলস, এগুলো পরিবর্তন করেও কিন্তু এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন করা। আমরা পূর্বের স্লাইডে আলোচনা করেছি যে ইনফ্লেশন যদি সরকার নিয়ন্ত্রণ করতে চায়, ইনফ্লেশন নিয়ন্ত্রণের মাধ্যমে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল বা ইনস্টেবল করতে পারে, ইন্টারেস্ট রেটটাকেও চেঞ্জ করতে পারে, এবং ইনকাম লেভেল দীর্ঘমেয়াদে তার ইনকাম লেভেলও গভর্নমেন্ট চেঞ্জ করে ফেলে, যার ফলে দেখা যাচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই বিষয়টা আমরা সহজে হয়তো বুঝতে পেরেছি, বা আমরা যে আমাদের যে টেক্সট বই আছে সেখান থেকে আরো একটু পড়ে নেব। আমরা পড়ে নিলে জিনিসটা বোঝা যাবে, এটা সহজ একটা বিষয়। নেক্সট আমরা যাচ্ছি হলো এক্সপেকটেশনস, প্রত্যাশা। প্রত্যাশা কিভাবে এক্সচেঞ্জ রেটটাকে পরিবর্তন করে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যাশা, আমরা যেমন প্রত্যাশার যে বিষয়টা, সেটা হলো যে এটা হলো আমাদের ফিফথ অ্যাফেক্টিং এক্সচেঞ্জ রেট ইজ মার্কেট এক্সপেকটেশন। এটা আমাদের চতুর্থ হলো প্রভাবক, যেটা হলো আমাদের মার্কেটটাকে চেঞ্জ করে। প্রত্যাশা হলো এরকম যে আমরা যে এক্সপেকটেশন করি সেই এক্সপেকটেশনটা ভবিষ্যতে কেমন হবে। এক্সপেক্ট মানে তো হলো ভবিষ্যৎ, আর ভবিষ্যৎটা হলো আমাদের অনিশ্চয়তায় ভরা, এবং অনিশ্চিত ভবিষ্যতের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হতে পারে। লাইক other financial markets, foreign exchange markets react to any news that may have future effect. News of potential shares in US inflation may cause currency traders to sell dollars because they anticipate a future decline in dollars value. This response places immediate downward pressure on the dollar. এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা বলা হয়েছে, সেটা হলো যে প্রত্যেকটা নিউজ এক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে একটা চেঞ্জ নিয়ে আসে। যেমন আমরা যে মার্কেট বিহেভিয়ারটা দেখি, মার্কেটে যদি কোনো একটা নিউজ আসে, সেই নিউজটা সত্য মিথ্যা যাই হোক, এটা কিন্তু একটা প্রভাব তৈরি করে, এবং এই প্রভাবটাও তৈরি করে মার্কেট গুডস এর উপর, প্রাইসের যে ফ্লাকচুয়েশন আছে, এই ফ্লাকচুয়েশনের উপর একটা প্রভাব তৈরি করে। এখন দেখা যাচ্ছে যে দেখা গেল কোনো কারণে একটা ব্যাড নিউজ মার্কেটে ছড়িয়ে পড়লে দেখা যাচ্ছে সেই ব্যাড নিউজের প্রভাবে দেখা যাচ্ছে, ধরে নিলাম যে আমাদের শেয়ার মার্কেট আছে, এখানে একটা কোনো ব্যাড নিউজ আসলো, ব্যাড নিউজের প্রভাবে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটের প্রাইস গুলো পড়ে গেল, আবার গুড নিউজের ফলে দেখা যাচ্ছে যে মার্কেট বেড়ে যায়। যে কোনোরূপ ভাবে কারেন্সিও কিন্তু একটা মার্কেট রয়েছে, সেখানে এটা এই মার্কেটটা দেখা যাচ্ছে যে ট্রানজ্যাক্ট হয়, হস্তান্তর বা লেনদেন হয়। সেই মার্কেটে দেখা যাচ্ছে যে এদেরও একটা প্রাইস আছে, সেখানে যদি কোনো গুজব বা কোনো ধরনের ফেভারেবল এক্সপেকটেশন অথবা আনফেভারেবল এক্সপেকটেশন থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফেভারেবল বা আনফেভারেবল এক্সপেকটেশনের জন্য মার্কেটের এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে, এর ফলেও কিন্তু এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমার মনে হয় তোমরা বিষয়গুলো এতক্ষণ গভর্নমেন্ট এবং এক্সপেকটেশনের ব্যাপারে যে কথাগুলো বলছি তার জিস্ট বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কি তোমরা? জি স্যার। জি স্যার। গভর্নমেন্টের যে ভূমিকা এটা তো আমরা জানি, গভর্নমেন্ট হলো এখানে পলিসি মেকার সবকিছুতে। তারা যে পলিসি বা স্ট্র্যাটেজিটা নেয় সেই অনুযায়ী কিন্তু সবকিছু পরিবর্তন হয়। আর আমাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনের ক্ষেত্রেও কিন্তু মার্কেট চেঞ্জ হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তো এখন আমরা চ্যাপ্টারে যাচ্ছি। আমাদের নতুন যে চ্যাপ্টার আজকের আলোচ্য লেকচারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্যার আমাদের তো বই নাই, কেমনে সব পড়াশোনা করবো স্যার? কাল শুধু ক্লাসই করতেছি। আচ্ছা, আমরা প্রথমে ক্লাসটা শেষ করে ফেলি, তারপরে দেখা যাবে স্যার যখন শ্রেণী কার্যক্রম আবার শুরু হবে তখন সব ব্যবস্থা আচ্ছা, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স অন এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটের উপর সরকারের যে ইনফ্লুয়েন্স, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের একটা ফ্যাক্টর ছিল, এখন কিন্তু ওইটা একটা চ্যাপ্টার হয়ে গেছে। এখন ওই ফ্যাক্টরটাকে একটা চ্যাপ্টার বানিয়ে, অধ্যায় বানিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। গভর্নমেন্ট যেহেতু এটা ব্যাপক বিস্তৃতভাবে গভর্নমেন্টের প্রভাব করার ক্ষমতা রয়েছে, তাই এখানে ব্যাপক আলোচনার বিষয় রয়েছে। তাই আমরা আমাদের যে নতুন চ্যাপ্টারটা আছে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স অন এক্সচেঞ্জ রেট, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এখন আমরা দেখব যে এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার, এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আমরা এখানে দেখে নেব যে এক্সচেঞ্জ রেট সিস্টেমটা কেমন, বা এটা কি ধরনের এক্সচেঞ্জ রেট সিস্টেম আমাদের এই বিজনেস ওয়ার্ল্ড রয়েছে। Exchange rate systems can be classified in terms of the extent to which the exchange rates are government control. গভর্নমেন্টের কন্ট্রোল যে আছে সেই কন্ট্রোলের উপর বেসিস করে এক্সচেঞ্জ রেট সিস্টেমটাকে ক্লাসিফাইড করা যায়। এক্সচেঞ্জ রেট সিস্টেম নর্মালি fall into one of the following categories, each of which will be discussed in turn. যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এক্সচেঞ্জ রেট সিস্টেম আমাদের এই ওয়ার্ল্ডে যা আছে সবগুলো নিচের যে ক্যাটাগরি আছে সবগুলো এর মধ্যে কোনো না কোনোটাতে পড়বে। যেমন হলো ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, এটা আমরা দেখতে পাচ্ছি। ফিক্সড মানে স্থির, এটা স্থিরও থাকবে। আর হলো ফ্রিলি ফ্লোটিং, ম্যানেজড ফ্লোট এন্ড প্যাক্ট, এই এক্সচেঞ্জ রেট গুলো আছে। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো এখন আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, ফিক্সড বলতে আমরা বুঝি যে যেগুলো সাধারণত পরিবর্তন হয় না, যার পরিবর্তন নাই, সেটাকে আমরা বলি ফিক্সড। তো ইন এ ফিক্সড এক্সচেঞ্জ রেট in a fixed exchange rate system, exchange rates are either held constant or allowed to fluctuate only within very narrow boundaries. অর্থাৎ ফিক্সড এক্সচেঞ্জ রেটটা হলো এমন একটা এক্সচেঞ্জ রেট যেখানে এক দেশের সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় রেটটা স্থির অথবা সামান্য একটু পরিবর্তন হতে দেওয়া হয়। অর্থাৎ এখানে সামান্য ফ্লেক্সিবিলিটি এখানে অ্যালাউ করা হয়, অত বড় পরিসরে ওয়াইড রেঞ্জের এখানে কোনো ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করা হয় না, অথবা কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না। এটাই হলো আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। অর্থাৎ দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এখানে রেটটা, বিনিময় হারটা স্থির থাকবে। যেমন আমরা যদি ডলার এবং টাকার মধ্যে যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট ঠিক করি, তাহলে যদি আমরা বলি যে $1 সমান 80 টাকা এবং এটা ফিক্সড, তাহলে যে কোনো মার্কেট ফোর্সের যাহা কিছু হোক না কেন এটা পরিবর্তন হবে না। এটা হলো ফিক্সড এক্সচেঞ্জ রেট। A fixed exchange rate system requires central bank intervention in order to maintain a currency value within narrow boundaries. এই ক্ষেত্রে কিন্তু এটাকে ফিক্সড রাখার জন্য অথবা একটা ন্যারো বাউন্ডারি কেন্দ্রীয় ব্যাংকের একটা ইন্টারভেনশনের প্রয়োজন হয়। In general, the central bank must offset any imbalance between demand and supply
demand and supply condition for its currency in order to prevent its value from changing. অর্থাৎ একটা সেন্ট্রাল ব্যাংক তার যে কারেন্সি ভ্যালু আছে সেই কারেন্সি ভ্যালুরটাকে চেঞ্জের হাত থেকে রক্ষা করার জন্য ডিমান্ড এন্ড সাপ্লাইটাকে তারা কি করে ইমব্যালেন্স যে ভারসাম্যহীনতা আছে সেটাকে অফসেট করার মাধ্যমে তারা এটা রক্ষা করে বা সংরক্ষণ করে। আমরা দেখি যে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে in some situation central bank may reset a fixed exchange rate, that is it will devalue or reduce the value of its currency against other currencies, অর্থাৎ অনেক সময় এটা মূল বৈদেশিক মুদ্রার ডিভ্যালুয়েশন করে। A central bank's action to devalue a currency in a fixed exchange rate system are referred to as devaluation, অর্থাৎ এখানে মুদ্রার হলো অবমূল্যায়ন করে। ইন এ ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম এ সেন্ট্রাল ব্যাংক may also revalue its currency, অর্থাৎ অনেক সময় এটা মুদ্রাকে অ্যাপ্রিসিয়েশন করে বা মুদ্রাকে শক্তিশালী করতে পারে। তারপর আমরা ইটস কারেন্সি এগেনস্ট আদার কারেন্সিস। আচ্ছা, রিভ্যালুয়েশন টু an upward adjustment of the exchange rate by the central bank, whereas the term appreciation refers to the increase in a currency value that it is allowed to fluctuate in response to market condition. এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ব্যাংক এখানে মূল কারিগরের দায়িত্বটা পালন করে। সে দেখে যে ফরেন কারেন্সির সাপেক্ষে একটি দেশের মুদ্রার হোম কারেন্সিটাকে রিভ্যালুয়েশন করতে হবে, মানে শক্তিশালী করতে হবে নাকি ডিভ্যালুয়েশন দুর্বল করতে হবে, সে এই পলিসিগুলোর মাধ্যমে এই ফিক্সড এক্সচেঞ্জ রেটে এটা করে থাকে মূল্যটাকে স্টেবল রাখার জন্য। অ্যাডভান্টেজ অফ ফিক্সড এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেটের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেই অ্যাডভান্টেজ গুলো আমরা নিচে আলোচনা করব। ফার্স্ট, exporters and importers could engage in international trade without concerning about exchange rate movements of the currency to which the local currency is linked, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোর্টার এবং ইম্পোর্টার খুব সহজেই তারা আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে যে সমস্ত দেশের সাথে তাদের হোম কারেন্সিটাকে লিংক করা হয়েছে এক্সচেঞ্জ রেট সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো দেশের মুদ্রার সাথে ফিক্সড এক্সচেঞ্জ রেট থাকে তাহলে কিন্তু তারা বাণিজ্য করতে অতটা ভয় পায় না বা এখানে কোনো সংকোচ ফিল করে না বা কোনো অস্বস্তি বোধ করে না। তারা খুব সাবলীল ভাবে স্পন্টেনিয়াসলি তারা হলো বাণিজ্যটা করে থাকে যদি ফিক্সড হয়, কারণ এখানে কোনো লসের সম্ভাবনা থাকে না। আর সেকেন্ড বেনিফিট ইজ দ্যাট ফার্মস কুড এঙ্গেজ ইন ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট উইদাউট কনসার্নিং অ্যাবাউট এক্সচেঞ্জ রেট মুভমেন্টস অফ দ্যাট কারেন্সি। যে সমস্ত দ্বিতীয় সুবিধাটা হলো যে বিনিয়োগকারীরা কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই বা অস্বস্তি ছাড়াই তাকে দেখা যাচ্ছে যে বিনিয়োগ করতে পারে এখানে, যেহেতু এক্সচেঞ্জ রেটটা ফিক্সড। এক্ষেত্রে they would be able to convert their foreign currency earnings into their home currency without concern that foreign currency denominating their earnings might weaken, অর্থাৎ তারা যে কারেন্সিতে আয় করছে সেই কারেন্সি যে ডিভ্যালুয়েশন হবে এই ভয় তাদের থাকে না, কারণ ডিভ্যালুয়েশন হলে তাদের আয় কমে যাবে। এই ভয়ভীতি ছাড়াই তারা হলো দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে এবং এই বিনিয়োগের মাধ্যমে তাদের যে অর্জিত আয় সেটা কিন্তু কমে না, কারণ এই ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা লোকাল কারেন্সির সাথে Third, investor would be able to invest funds in foreign currency without that the foreign currency denominating their investment might weaken over time. Funds are needed in any country to support economic growth.
countries that attract a large amount of capital flows normally have lowest interest rate which can stimulate their economy. অর্থাৎ ইকোনমিকে স্টিমুলেট করতে হলে ফিক্সড এক্সচেঞ্জ রেটটা থাকা দরকার, কারণ এই ক্ষেত্রে ফিক্সড এক্সচেঞ্জ রেট থাকলে বিনিয়োগকারীরা সহজে এবং খুব সাবলীলভাবে স্পন্টেনিয়াসলি তারা বিনিয়োগ করতে পারে, কারণ তারা তাদের যে আয় এবং তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা যে তহবিলটাতে তারা যে ধরে রাখতে পারবে, এই নিশ্চয়তা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে থাকে। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ রেট চেঞ্জ না হওয়ার জন্য তারা কিন্তু যদি এক্সচেঞ্জ রেট এই ক্ষেত্রে হোম কারেন্সির ক্ষেত্রে যদি তারা যে বিনিয়োগ করেছে তার সাথে যদি চেঞ্জ হয় তাহলে তাদের আয়ের কিন্তু ফ্লাকচুয়েট হয়। যেহেতু আয়ের কোনো ফ্লাকচুয়েশন থাকছে না তাই তাদের কোনো ঝুঁকি থাকে না, সেই ক্ষেত্রে তারা এই ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে স্বাচ্ছন্দ্য ফিল করে এবং এই বিনিয়োগের ফলে দেখা যাচ্ছে যে যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল তারাও হলো তাদের অর্থনীতিকে স্টিমুলেট করার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করতে পারে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা, ফিক্সড এক্সচেঞ্জ রেটের সুবিধাগুলো? যেহেতু এখানে কোনো এক্সচেঞ্জ রেট বিনিময় হার চেঞ্জ হচ্ছে না, তাই এখানে কিন্তু ক্ষতির সম্ভাবনা নাই, এবং ক্ষতির সম্ভাবনা না থাকার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্টেজ আমরা পড়লাম, ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়বো। ফিক্সড এক্সচেঞ্জ রেটের আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো পড়বো উদাহরণ সহ। নেক্সট ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। পরিশেষে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো অনলাইন শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।